গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য গল্প চেতন মিস্ত্রির গল্প। গল্পের লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। চেতন মিস্ত্রির বাড়ি ছিল সিউড়ির অদূরে লাখেরাজপুর গ্রামে। মাটির দেওয়াল ঘেরা বাড়ি, ভেতরে দুখানি ঘর ও একটি রান্নাঘর। একটা গোয়াল ঘরও ছিল এককালে। একবার ঝড়ে তার চালা উড়ে যায়। নতুন করে আর ছাউনি দেওয়া হয়নি, কারণ গোয়ালে আর গরু নেই। চেতন মিস্ত্রির বুড়ি মা এখনো বেঁচে আছে। চোখে দেখতে পায় না, কানেও শুনতে পায় না। সংসারে একটা বোঝা ছাড়া সে আর কিছুই না। চেতনেরই বয়স হলো 60-এর কাছাকাছি। চেতনের বউ মারা গেছে অনেক কাল আগে। চেতনের ছেলে মাত্র একটি। চেতনও ছিল তার বাবার একটি ছেলে। চেতন মিস্ত্রির কাঠের কাজের জন্য এককালে বেশ নাম ডাক ছিল। শুধু দরজা জানলা বানানোই না, শৌখিন খাট আলমারি বানাতেও তার দক্ষতা ছিল খুব। কিন্তু গত 2 বছর ধরে তার হাতে পায়ে বাত। জাঁদা চালাতে চালাতে হঠাৎ হাতে খিঁচ ধরে যায়, তখন যন্ত্রণায় কাতরাতে থাকে। যন্ত্রপাতি সামনে নিয়ে বাড়ির সামনের মাটির দাওয়ায় বসে থাকে চেতন মিস্ত্রি। সে নিজে আর কোথাও কাজ খুঁজতে যায় না। বড় অভিমানী সে। কোথাও কাজ চাইতে গিয়ে যদি প্রত্যাখ্যান হয়, তার বুকে লাগবে। প্রতীক্ষা করে থাকে যদি নিজে থেকে কেউ এসে তাকে ডাকে। একসময় এরকম আসতো, অনেক সাধ্য সাধনাও করত। এখন আর প্রায় কেউই আসে না। দৈবাত কেউ হয়তো ভাঙা জালনা সারাতে বা কাটারির হাতল বানাতে ডাকে। এসব কুচো কাঁচা কাজে তার মন ওঠে না। এই সময়ে কিনা মনে হয় দুনিয়াটা বড় সুন্দর জায়গা। মাঠের ওধারে শ্রেণীবদ্ধ তাল গাছগুলোর দিকে তাকিয়ে মনে হয় এমন জীবন্ত কাঠের কাজ কে গড়েছে। যন্ত্রপাতি রেখে চেতন মিস্ত্রি গুটি গুটি হাঁটতে শুরু করে। হর ঠাকুরের কাছে অনেক দিনের কটা টাকা পাওনা আছে। টাকাগুলো পেলে সে একবার কালীঘাটের তীর্থ করে আসবে। সংসারের অভাব তো কোনোদিন মেটবার নয়। রেল লাইনের ধারে অনেকগুলি কামিন কাজ করছিল। হঠাৎ তারা হইচই করে উঠল। কে একজন রেলে কাটা পড়েছে। এই সময় তো ট্রেন আসার কথা নয়। উটকো একটা ইঞ্জিন এসে পড়েছিল। কাছে গিয়ে দেখা গেল কুলিদের কেউ নয়, বুড়ো মতন একজন লোক। কুলিদের মধ্যে ছিল চেতন মিস্ত্রির ছেলে বংশী। সে ছুটতে ছুটতে এসে উকি দিয়েই চিৎকার করে উঠল। তার বাবাকে সে দেখতে পেয়েছে, রক্তাক্ত, ছিন্ন ভিন্ন। সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে যেতে চায়। চেতন মিস্ত্রির তখনও একটু একটু জ্ঞান ছিল। সে বলল, আমাকে বাড়ি নিয়ে চলো। ও বংশী, আমাকে নিয়ে চল। সবাই ওকে বাড়িতেই নিয়ে গেল। বংশীর চেহারা অসুরের মতো, কিন্তু তার শরীরে এখন একটুও শক্তি নেই। সে তার বাবাকে ধরতে পারল না। চেতন মিস্ত্রির ডান হাতটা লকবক করে ঝুলছে। ওই হাতে সে একসময় কত কারুকার্য বানাতো। বাড়ির সদর দরজায় পৌঁছানো মাত্রই মারা গেল চেতন মিস্ত্রি। তারপর কান্নাকাটি।
চেতনের মা কানে শোনে না, চোখেও দেখে না। সে শুধু অনেক লোকজনের উপস্থিতি টের পেয়ে বলল, ও চেতন, কি হয়েছে রে? এত লোকজন কেন? ও চেতন। কেউ কিছু তাকে বোঝাতে পারল না। বুড়ি জানল না তার ছেলে মারা গেছে। 2-4 দিন পর সবাই ভুলে গেল চেতন মিস্ত্রির কথা। বংশীর বউ লক্ষ্মীর একটি মাত্র ছেলে। সে ছেলে শাশুড়িকে নিয়ে ঘর সংসার করে, আর বংশী গেল চাল কলে কাজ করতে। রেল লাইনের কন্ট্রাক্টররা তাকে ছাঁটাই করে দিয়েছে। কিন্তু চেতন মিস্ত্রির বংশে যেন একটা অভিশাপ লেগেছে। কথা নেই, বার্তা নেই। বংশীর 3 বছরের ছেলেটা কদিন আগে কলেরায় মারা গেল। বংশী থাকে অনেক দূরে, সপ্তাহে একবার বাড়ি আসে। মহা বিপদে পড়ে গেল বউটি। হাপুস নয়নে কাঁদতে লাগলো। প্রতিবেশীরা এলো সহানুভূতি জানাতে। একজন গেল বংশীকে খবর দিতে। সেদিনও চেতনের বুড়ি মা চিৎকার করতে লাগলো, ও চেতন, কি হয়েছে রে? ও চেতন, বাড়িতে এত লোক কেন? নেমন্তন্ন খাওয়াচ্ছিস নাকি? চেতনের মা জানল না তার পুতি মারা গেছে। বংশী এসে একেবারে উঠোনে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো। বাবার মৃত্যুতে সে কাঁদেনি, ছেলের মৃত্যুতে সে না কেঁদে পারে না। কদিন বাড়িতে বসে বসে গুমড়ে মরল স্বামী স্ত্রী। কিন্তু অন্য সংস্থান তো করতে হবে। বংশী আবার চলে গেল চাল কলে কাজ করতে। চাল কলের চাল শহর বাজারে চলে যায়। যারা ওখানে কাজ করে তাদের কোনোদিনই পেট ভরে না। বংশীর চেহারা অসুরের মতো। 1 কিলো চালের ভাত একা পেলে তার খুন নিবৃত্তি হয়, কিন্তু অতখানি সে পাচ্ছে কোথায়? সেই জন্য সব সময়ই তার পেটে খিদে থাকে, আর তাই রাগ থেকে যায়। বংশী লোকজনদের সঙ্গে দাঁত মুখ খিচিয়ে কথা বলে। লোকে তাকে বলে পাগল বংশী। কি একটা তুচ্ছ কারণে একদিন চাল কলে ধর্মঘট হয়ে গেল। তারপরেই লকআউট। সবারই চাকরি যাওয়ার অবস্থা। হাত পেটা খাওয়া জুটবে না দেখে অসম্ভব রেগে গেল বংশী। সে লোকজনকে ডেকে হাঙ্গামা বাড়াবার চেষ্টা করলো। মস্ত বড় একটা লোহার রড নিয়ে বংশী দমাদম মারতে লাগলো চালকলের গেটের তালায়। সে তালা ভেঙে ভেতরে ঢুকবে। কিন্তু দেশে কি আইন শৃঙ্খলা নেই নাকি? অবিলম্বে এসে গেল পুলিশ। দারোগা চোখ রাঙিয়ে বলল, এই হটো হটো। ভয়ঙ্কর চেহারা নিয়ে বংশী বলল, না, যাব না। ওরে, তোরা সবাই আয় রে। একটা বিরাট শোক মিছিল এসে থামলো চেতন মিস্ত্রির বাড়ির সামনে। খাটিয়ায় চাপানো গুলিতে ঝাঁঝরা বংশীর দেহটা তারা বয়ে এনেছে তার স্ত্রীকে দেখাতে। কিন্তু দেখবে কে? খবর শুনেই তো লক্ষ্মী অজ্ঞান। আর বংশীর ঠাকুমা বলতে লাগলো, ও চেতন, এত লোকজন কেন? ও চেতন, এদিকে শুনে যা। মিছিলটা আবার বংশীর দেহটা নিয়ে চলে গেল, এবং 2 দিন বাদেই সেই সব লোক ভুলেও গেল বংশীকে। বংশীর বিধবা কি খেয়ে বাঁচবে, সে কথা আর কে মনে রাখে? বংশীর বউ লক্ষ্মী 2 মাস ঘটি বাটি বিক্রি করে চালালো। তারপরে গেল লোকের বাড়িতে কাজ করতে। স্বাস্থ্যটি তার ভালো,
খাটতে পারে আর মুখ বুজে কাজ করে। বাড়িতে একটা কালা কানা বুড়ি আছে। সে পাখির মতো হাঁ করে বসে থাকে। তাকে খাবার জোগাতে হয়। কিন্তু গরিব ঘরের যুবতী বিধবার স্বাস্থ্যটি থাকা উচিত নয়, তাতে বিপদ আসে। এলো একদিন। অন্য বাড়ির কাজ সেরে একটু রাত করে বাড়ি ফিরছিল লক্ষ্মী। কোঁচরে খানিকটা চাল আর ঝিঙে, বাবুদের বাড়ির দান। খালপাড়ে 3 জন লোক তার উপর ঝাঁপিয়ে পড়ল। শব্দ করারও সময় ছিল না, মুখ বেঁধে নিয়ে গেল তাকে। কোনোদিনই আর লক্ষ্মীর কোনো খোঁজ পাওয়া গেল না। পাঞ্জাবে কিংবা আরবে এইসব মেয়ে চড়া দামে বিক্রি হয়, বিশেষত যাদের সম্পর্কে খোঁজ খবর কেউ রাখে না। চেতনের বুড়িমা শুধু খিদের জ্বালায় চেঁচায়, ও চেতন, সব গেল কোথায়? দুটো খেতে দেবে না আমায়? ও নাথ বউ। সব জানাজানি হওয়ার পর পাশের বাড়ির একটি মেয়ে দয়াপরবশ হয়ে খানিকটা ভাত এনে বলল, ও দিদি, নাও, খাইয়ে দিতে হবে না নিজেই পারবে? মেয়েটির সত্যিই খুব দয়া। প্রত্যেক দিনই সে বুড়ির জন্য একবেলা খাবার দিয়ে যায়, মাঝে মাঝে খোঁজ খবরও নিতে আসে। একদিন সকালে দেখলো বুড়ি উঠোনের মাঝখানে পড়ে আছে। মুখের ওপর উঠছে কয়েকটা মাছি। চেতন মিস্ত্রির বংশ নাশ হয়ে গেল। ও বাড়িতে আর জনপ্রাণী রইল না। বাড়িটাকে কেউ জবরদখল করে নিল না বটে, তবে চোর ছেঁচড়া এসে দরজা জানলাগুলো অবধি খুলে নিয়ে যায়। দুপুরবেলায় বাড়িটা খাঁ খাঁ করে। অনেকদিন বাদে দূর গাঁয়ের একজন লোক এলো চেতনকে খুঁজতে। এ লোকটা কোনো খবরই জানে না, সরাসরি চেতন মিস্ত্রির বাড়িতে চলে এলো। সদরে পা দিয়ে ডাকলো, চেতন, আছো নাকি? কোনো সাড়া না পেয়ে লোকটা ঢুকে এলো উঠোনে। লোকটা ভালো মানুষ গোছের। তখনও কিছু বুঝতে পারেনি। গলা চড়িয়ে ডাকলো, চেতন, চেতন, বংশী। কোনো সাড়া নেই। লোকটি বিড়বিড় করে বলল, কি আশ্চর্য, এরা কেউ নেই নাকি? চতুর্দিক নির্জন। মাঠে প্রান্তরে হু হু করছে হাওয়া। বাড়িটাও কোনো একটা ভাঙা পাল্লা বুঝি নড়ে উঠল হাওয়ায়। লোকটি কান পাতল। তার মনে হলো সেই শব্দ যেন শোনা যাচ্ছে, আছে আছে। লোকটি আবার ডাকলো, চেতন। আবার সেই পাল্লার শব্দ। এবার স্পষ্টই মনে হয় কিছুই হারায়নি, সবই আছে, আছে, আছে। নমস্কার।